আসসালামু আলাইকুম। প্রান্সস প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ বসিং এর সকলকে আমন্ত্রণ। বস কার্লো আনচেলত্তির সামনে দুইটা বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এক নম্বর, লুকাস পাকেতার ইনজুরির কারণে তার জায়গায় কাকে রিপ্লেস করবেন। দুই নম্বর হচ্ছে, যেহেতু নরওয়ের সঙ্গে ম্যাচটা অনেক বেশি মাত্রায় ফিজিক্যাল ফুটবল হতে যাচ্ছে, আর্লিং হালান্ডের মতো ফরওয়ার্ডরা আছেন, ক্যাসেমিরোর কার্ডে থাকাটা একটা অনেক বড় শঙ্কার জায়গা। সো ক্যাসেমিরোকে দিয়ে স্টার্ট করবেন কি করবেন না, সেটাও আরেকটা কিন্তু দুশ্চিন্তার জায়গা। অনেকেরই একটা ভুল ধারণা আছে যে রাউন্ড অফ 32 কার্ডটা রাউন্ড অফ 16-এ কাউন্ট হবে কি হবে না। না, সেক্ষেত্রে কিন্তু কোনো সংশয় নেই, কাউন্ট হবে। কারণটা হচ্ছে এখানে দুইটা রেস্টার্ট পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে প্রথম রাউন্ডের পরে সব কার্ডগুলো দূর হয়ে যাচ্ছে, আরেকটা কোয়ার্টার ফাইনালের পরে সেমিফাইনাল শুরুর আগে একটা ফ্রেশ স্টার্ট হচ্ছে। সো রাউন্ড অফ 32-তে পাওয়া কার্ড কিন্তু রাউন্ড অফ 16-এ কাউন্ট হবে। সো ক্যাসেমিরোর স্টার্ট করা নিয়ে কিন্তু একটা দুশ্চিন্তার জায়গা আছে। এবারে শুরু করতে চাই লুকাস পাকেতার জায়গায় আসলে কাকে খেলাতে পারেন, এবং তারপরে বলবো ক্যাসেমিরোর জায়গায় কে খেলতে পারেন। লুকাস পাকেতার জায়গায় ড্যানিলো সান্তোসের খেলার সম্ভাবনাটাই সবচাইতে বেশি, কারণ সেটাই অনেকটা লাইক টু লাইক সাবস্টিটিউশনের জায়গা হয়ে যায়। অন্যদিকে ক্যাসেমিরোর জায়গাটায় যদি ক্যাসেমিরো খেলতে না পারেন বা যদি খেলাতে না চান, সেক্ষেত্রে এডারসন একটা বড় ভূমিকা পালন করতে পারেন। এডারসন আমরা জানি এই বছর কিন্তু ক্যাসেমিরোর জায়গাতেই ম্যানচেস্টার ইউনাইটেডে জয়েন করেছেন, এবং সিরিয়াতে এই বছর সবচাইতে বেশি ডিস্টেন্স কাভার করা প্লেয়ার কিন্তু এডারসন। তার ব্যাপারে একটু পরে আসছি, প্রথমে দানিলো সান্তোসকে নিয়ে কথা বলতে চাই। দানিলো সান্তোস, সত্যি কথা বলতে তিনিও বক্স টু বক্স মিডেই খেলে থাকেন অনেকটা লুকাস পাকেতার রোলে। লাস্ট ব্রাজিল যখন পানামার সঙ্গে খেলেছিল তখন দানিলো সান্তোস একটা গোল করেছিলেন, এবং সেই গোলটা ছিল মূলত পাকেতার অ্যাসিস্ট থেকেই, এবং বেশ ভালো একটা গোল তিনি করেছিলেন। এছাড়াও ওই ম্যাচে পাকেতা একটা গোল করেছিলেন, সেই গোলটার ক্ষেত্রে একটা ডস দিয়েছিলেন দানিলো সান্তোস। তার ক্ষেত্রে যে বিষয়টা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য সেটা হচ্ছে ক্রিয়েটিভ পাসিংটা তিনি করতে চান, বা ক্রিয়েটিভ পাসিং এর উপর অনেক বেশি মাত্রায় বেস করে খেলতে পছন্দ করেন। তবে এখানে একটা শঙ্কার জায়গা আছে, সেটা হচ্ছে তার ক্রিয়েটিভ পাসিং এর জায়গাটা লুকাস পাকেতার মতো আসলে না, বা ওই স্কিলটা তিনি এখন ওইভাবে রপ্ত করতে পারেন নাই। পাকেতা যেরকম খুব ভালো লাইন ব্রেকিং পাস দিতে পারেন, এক্ষেত্রে কিন্তু দানিলো সান্তোসের স্কিলের ঘাটতি আছে বলে আমার কাছে মনে হয়। প্রায় দেখা যায় যে লাইন ব্রেকিং পাস দিতে গিয়ে তিনি মিস করে ফেলেছেন। ইভেন এটাও দেখা যায় যে আলটিমেটলি তার কাছ থেকে বল কেড়ে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, তিনি ক্রিয়েটিভ পাসিংটা কখনো কখনো বেশ ভালো করতে পারেন, গোল করতে পারেন, এটা একটা খুব বড় বৈশিষ্ট্যের জায়গা যে উপরে উঠতে পারেন, যেটা আমরা বলছিলাম যে লুকাস পাকেতার একটা অ্যাসিস্টেতে কিন্তু তিনি গোল দিয়েছেন। আবারও বলছে যে ক্রিয়েটিভ পাসিংটা তিনি করতে পারেনটা বিষয়টা সেরকম না, তবে অনেক সময় ভুল হয়ে যায়, বা পাকেতার মতো আসলে এতটা স্কিলফুল ক্রিয়েটিভ পাসিং বা লাইন ব্রেকিং পাসিং তিনি করতে পারেন না, এটা একটা শঙ্কার জায়গা আছে। দ্বিতীয় শঙ্কার জায়গাটা হচ্ছে যে তিনি ট্যাকেল করতে চান অনেক বেশি, ট্যাকেল করার রেশিওটা অনেক বেশি, এবং সে ট্যাকেল করতে গিয়ে অনেক সময় খুব ডেঞ্জারাস জোনে ট্যাকেল করে ফেলেন। আবারও বলছি, নরওয়ের সঙ্গে এই ম্যাচটা কিন্তু আসলে অনেক বেশি মাত্রায় ফিজিক্যাল ব্যাটেল হবে। সো ফিজিক্যাল ব্যাটেল যেহেতু হবে, সো আমরা ধরে নিতে পারি যে সেই জায়গাটা দানিলো সান্তোসকে খেলাতে চাইবেন আনচেলত্তি। তবে শঙ্কার জায়গাটা এখানে আছে যে অনেক ডেঞ্জারাস জোনে তিনি ফাউল করে বসেন, সেটা একটা প্রবলেমেটিক জায়গা আছে। তবে যদি আমি বলি যে পজিশন বেসড ফুটবল খেলতে খুব পছন্দ করেন, এবং তার ক্রিয়েটিভ পাসিংগুলো অনেক সময় খুব ভালো হয়, আবার অনেক সময় দেখা যায় যে ক্রিয়েটিভ পাসিংগুলো তিনি মিস করে ফেলেন, আবার অনেক সময় দেখা যায় তার কাছ থেকে বল কেড়েও নিয়ে চলে যায়। কিন্তু কোয়ালিটি না থাকলে তো আসলে আর এই পর্যায়ে বা ব্রাজিলের হয়ে তিনি খেলতে নামছেন না, তাই না? কোয়ালিটি অবশ্যই আছে, কিন্তু কনসিস্টেন্সির জায়গাটা আপনি লুকাস পাকেতার কাছ থেকে যে সার্ভিসটা আসলে পান, বা লুকাস পাকেতার কাছ থেকে যে সার্ভিসটা পাওয়া গেছে, সেই জায়গাটা নিয়ে অবশ্যই তো একটা ডাউটের জায়গা তো অবশ্যই থাকবে। সেক্ষেত্রে কার্লো আনচেলত্তি বিকল্প কি উপায় করতে পারেন? অনেক আলোচনা হচ্ছে একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে ম্যাথিউস কুনিয়া নিচের দিকে নেমে আসবেন এবং এনড্রিক স্টার্ট করবেন সেন্ট্রাল পজিশন থেকে। সেরকম একটা ফরমেশনের কথা চিন্তা করা হচ্ছে, যদি ব্রাজিল আসলে শুরু থেকেই অনেক বেশি মাত্রায় প্রেসার দিতে চায় নরওয়ের এগেনস্টে, বা শুরু থেকেই অতি আক্রমণাত্মক ফুটবল খেলতে চায়, সেক্ষেত্রে হয়তোবা 4-2-1-3 এরকম একটা ফরমেশনে ব্রাজিল খেলতে পারে অ্যাটাকের সময়টাতে, এবং সেই জায়গাটা এনড্রিককে দিয়ে স্টার্ট করে ম্যাথিউস কুনিয়া হয়তোবা নিচের দিকে নেমে আসতে পারেন। তবে এরকম যেমন হওয়ারও সম্ভাবনা আছে, এরকম না হওয়ারও সম্ভাবনা আছে, যে এনড্রিকের মতো প্লেয়ারদেরকে সেকেন্ড হাফের জন্য ম্যাজিক্যাল মোমেন্ট ক্রিয়েট করার জন্য, বা সেকেন্ড হাফের দিকে যখন অপোনেন্ট একটু টায়ার্ড হয়ে গেছে, ওই সময়টাকে এনড্রিককে খেলাতে চাওয়ার জায়গাটা কার্লো আনচেলত্তির একটা চিন্তার জায়গা হতে পারে, আবার নাও হতে পারে। মানে এখানে ব্যাপারটা হচ্ছে যে পুরোপুরি ডিপেন্ড করছে কোচ কিভাবে সাজাবেন। বাট ট্রেডিশনাল ফরম্যাট অনুযায়ী আসলে সত্যি কথা বলতে যেভাবে আছে সেভাবেই ম্যাথিউস কুনিয়া তার জায়গাতেই থাকবেন, যেটা তিনি আবার একটু নিচে নেমেও খেলছেন, বা নিচে নেমেও সাপোর্ট দিচ্ছেন। পাকেতার জায়গাটা দানিলো সান্তোস, এটাই হয়তো বা বেসিক ফরমেশনের জায়গা, বা বেসিক ব্রাজিলের যে লাইন আপের জায়গা স্টার্টিং 11-এ সেরকমটা হতে পারে। আর বিকল্প যদি কোনো কিছু হয়, সেক্ষেত্রে
যেটা আমি বলছিলাম যে এনরিক হয়তো বা স্টার্ট করতে পারেন মাঝখান থেকে, মানে সেন্ট্রাল পজিশন থেকে, ম্যাথিউস কুনি একটু নিচের দিকে নেমে গেলেন, সেটা একটা জায়গা হতে পারে। এখন আবার নেইমার যদি ফিট থাকেন, সেক্ষেত্রে নেইমার স্টার্টিং 11-এ শুরু করবেন কি করবেন না, সেটা নিয়ে অনেকের একটা প্রশ্নের জায়গা আছে। আমার মনে হয় না যে নেইমারকে দিয়ে স্টার্টিং 11-এ শুরু করাতে চাইবেন আনচেলত্তি। নেইমার যদি প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে হয়তো বা সেকেন্ড হাফে নেইমারের জায়গাটা আসবে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। এবারে দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে ক্যাসেমিরোর জায়গাটা। এটা কিন্তু খুব ভাইটাল একটা পয়েন্ট, এটা অনেকে হয়তো বা মিস করে যাবেন। ক্যাসেমিরো একটা কার্ড খাওয়া আছেন, এবং ক্যাসেমিরো কার্ড খাওয়া থাকা অবস্থাতে আলটিমেটলি নরওয়ের মতো টিমের এগেনস্টে, যেখানে সত্যি কথা বলতে আপনাকে অনেক বেশি মাত্রায় হাই প্রেসিংও করতে হবে, আপনাকে অনেক বেশি মাত্রায় ট্যাকেলে বা চার্জে যেতে হবে, কারণ ওইখানে ফিজিক্যাল ফুটবলার আছে। সো সেই জায়গাটায় ক্যাসেমিরোর কার্ড সেখানে চার্জ করতে যাওয়া, সেটার শঙ্কার জায়গাটা ব্রাজিল নেবে কিনা, সেটা একটা প্রবলেমেটিক জায়গা আছে। এডারসনের কথাটাই হচ্ছে, কারণ এডারসনকে কিন্তু রিপ্লেসমেন্ট হিসেবে নেওয়া হয়েছিল, ডিফেন্ডারের রিপ্লেসমেন্ট হিসেবে এডারসনকে নেওয়া হয়েছিল, মিডফিল্ডারকে নেওয়া হয়েছিল, এবং এডারসন কিন্তু মূলত ক্যাসেমিরোর জায়গাতেই ম্যানচেস্টার ইউনাইটেডে জয়েন করেছেন। তার জয়েন করার পেছনে ম্যান ইউতে বেশ কয়েকটা কারণ আছে, এবং তিনি কেন ক্যাসেমিরোর বিকল্প হতে পারেন সেই জায়গাটা একটা খুব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তিনি অনেক ডিস্টেন্স কাভার করতে পারেন। এই বছর সিরিয়াতে সবচেয়ে বেশি ডিস্টেন্স কাভার করা প্লেয়ার তিনি। দ্বিতীয়ত যে বিষয়টা, সেটা হচ্ছে তিনি খুব ভালো প্রেস করতে পারেন, এবং যেটাকে আমরা বলি যে খুব হাই ইন্টেন্সিটি ম্যান টু ম্যান প্রেসিং, অর্থাৎ খুব হাই ইন্টেন্সিটিতে ম্যান টু ম্যান প্রেসিং করে তার সাকসেস রেটটা অনেক বেশি। ট্যাকলিং ফিজিক্যালিটিটা এটা অনেক ভালো। আমি যেটা বলছিলাম যে নরওয়ের সঙ্গে এই ম্যাচটা অনেক বেশি মাত্রায় ফিজিক্যাল ফুটবল হতে যাচ্ছে, তার ট্যাকেল করার ক্ষেত্রে তার ফিজিক্যালিটির অ্যাডভান্টেজটা তিনি অনেক বেশি মাত্রায় নিতে পারেন, এবং তার রেশিওটা অনেক হাই, অর্থাৎ ফাউল না করে, কার্ড না খেয়ে ভালোভাবে ট্যাকেল করে বলটা কেড়ে নেওয়ার দক্ষতার জায়গাটা আপনারা ভিডিও ফুটেজ অলরেডি দেখতে পাচ্ছেন। আসলে সেই জায়গাটাতে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আলটিমেটলি তিনি কেন ম্যানিউতে তাকে নেওয়া হয়েছে এত টাকার বিনিময়ে, এবং কেন তিনি আসলে ম্যানিউতে এই বছরটাতে অনেক বেশি মাত্রায় প্রভাব বিস্তার করবেন, সে ব্যাপারটাও বলা হচ্ছে। আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে যে শুধুমাত্র যে ট্যাকেল কিংবা ম্যান টু ম্যান প্রেসিং এর জায়গাটাই যে করতে পারেন, ব্যাপারটা কিন্তু সেরকম না। সেই সঙ্গে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে তার বল কন্ট্রোলের জায়গাটা। বল কন্ট্রোল ভালো করতে পারেন, 90% পাস অ্যাকুরেসি তার এবছর সিরিয়াতে ছিল। এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ স্ট্যাট যে 90% পাস অ্যাকুরেসি, বল খুব ভালো কন্ট্রোল করে পাস দিতে পারেন, এবং ওপরেও উঠতে পারেন, যেটাকে আমরা বলি লেট বক্স রান। লেট বক্স রান করে বাইরে থেকে, মানে ডি বক্সের বাইরে থেকে, পেনাল্টির বাইরে থেকে কিক মেরে গোল দেওয়ার এবিলিটিও তার আছে। হ্যাঁ, ক্যাসেমিরোর মতো অত লম্বা না তিনি, মানে ক্যাসেমিরো যতখানি লম্বা, সো হেডারে কন্ট্রিবিউটের জায়গায় ক্যাসেমিরোর মতো কন্ট্রিবিউশন হয়তো বা হেডারে তিনি করতে পারবেন না। তবে পুরো মাঠে খেটে খেলার যে জায়গাটা, সত্যি কথা বলতে বিশেষ করে নরওয়ের মতো টিমের এগেনস্টে যেটা খুব বেশি মাত্রায় প্রয়োজন, যে পুরো মাঠে খেটে খেলা, এবং যেহেতু ফিজিক্যাল ফুটবল হবে বলে আমরা ধরে নিচ্ছি, সেই জায়গাটাতে ওই যে ম্যান টু ম্যান প্রেসিং এর জায়গাটা, এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে ট্যাকলিং এর জায়গাটা, ফিজিক্যাল এবিলিটি ব্যবহার করে ট্যাকলিং এর জায়গাটা, এটা অবলম্বন করাটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যেটা এডারসন করতে পারবেন। বাট স্টিল উই ডু নট নো যে আনচেলত্তি আসলে ক্যাসেমিরোকে দিয়ে স্টার্ট করবেন কি করবেন না, আবার ছোটখাটো একটা ইনজুরির জায়গাও আছে, এটা টোটালি ডিপেন্ড করছে। বাট যদি না করতে চান, সেক্ষেত্রে ব্রাজিলের কাছে বিকল্প অপশন হিসেবে এডারসন আছে, সেই প্রসঙ্গটা আপনাদের সামনে তুলে ধরলাম। আর ওই জায়গাটায় আলটিমেটলি লুকাস পাকেতার জায়গায় দানিলো সান্তোসই হয়তোবা খেলবেন। আবারও বলি, দানিলো সান্তোস হয়তোবা পাকেতার মতো অতটা কার্যকরী জায়গাটা তার নাই, অতটা লাইন ব্রেকিং পাসের স্কিল তার নাই, বাট ক্রিয়েটিভ পাসিং তিনি করতে চান বা করতে পারেন। অনেক ক্ষেত্রে করতে পারেন, অনেক ক্ষেত্রে আবার করতে পারেন না। এই জায়গাটা কনসিস্টেন্সির একটা ঝামেলার জায়গা আছে। আদারওয়াইজ কোয়ালিটি প্লেয়ার দেখে ব্রাজিল টিমে আসলে খেলছেন। দর্শক, কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই যে আপনাদের কাছে কি মনে হচ্ছে যে এই দুইজন, অথবা যদি একজনই আমরা ধরি যে লুকাস পাকেতার রিপ্লেসমেন্ট হিসেবে আসলে কাকে দেখতে চান, কিভাবে, কোন ফরমেশনে ব্রাজিলকে দেখতে চান, কমেন্ট বক্সে লিখে পাঠাবেন।